গেছে পার্টি অফিসে সকালে, পরে মনে হয় যে টাকা রাজনীতি হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবে ভাঙছে পার্টি অফিসটা, ভাঙিয়ে ওটা পাশে আমার একটা ছোট্ট উদ্যান আছে, বড় একটা বোড়াল করছিলাম ওই আপনার মেটাল দিয়ে, সেই ব্যাপার বোড়ালটাকে একদম আলতি করে ইংরেজি নাম্বার দিয়ে দেয় আগুন লাগাচ্ছে। তারপরে এসে পাখা কাটছে, সুবিধা পাখা কাটছে। তারপর পার্কে ঢোকার চেষ্টা করছে, এখানে লোক ধরে সব কিছু পাল চলে গেছে। তারপরে নাগর ভবন They came from India. How come it is possible? We This saw is you possible. people are It is pushing possible through by the PSA. IV. This is We legal. are protecting now. This is legal. Arrest them and No, we no, show we will not, arrest we will legal not way. allow them to cross IV. যাইতেছে রে তারা একটু We কথা will বলতেছে not তো allow. We will not never allow. That kind of will continue. You are showing bad activities. You guys are showing bad activity. How come you can say we are saying? You are showing bad But how activities come- because they came from India. How come it is possible? We It saw is you possible. people are It is pushing through possible by the PSA. IV in broad daylight. No, You guys are pushing. We will not We have accept. seen this. never ever We we will have not the accept. recording of all Please. activity. Excellency, believe or not, really come from I am India. not here to listen Really your come from any India. kind of Ah. speech. I am saying facts which are available on the ground. What is the right thing? What is the right way? This is right way. This is We are legal. protecting now. This is legal. Legal way. Totally illegal. It's a totally illegal. Totally illegal. You are এটা কিন্তু রামিসা, ঠিক আছে? দেখতে রামিসার মতো লাগে না? রামিসা একদম দ্বিতীয় রামিসা। প্রত্যেকটা ধর্ষণেই রামিসার মতো হয় এবং এই প্রত্যেকটা খুনেই রামিসার মতো হয়। শুধু রামিসা বিচার পাবে, অন্য কেউ বিচার পাবে না, সেটা হতে পারে না। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এটি আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত এই ভিডিওটি পৌঁছায় এবং নিশাতের বাবা যে আজকে এখানে দাঁড়িয়ে কান্না করছে, আমরা চাই রামিসা হত্যার মতো বিচার আজকে যেভাবে রায় হয়েছে, নিশাত হত্যার বিচারও আজকের মতো রায় হতো। রামিসা হত্যার বিচার হলো, কিন্তু আরো একজন বাবা তার মেয়ের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মৃত্যু তারিখ হচ্ছে 17 এপ্রিল 2026। এই যে বাবা তার মেয়ের ছবি নিয়ে এই জজ কোর্টের সামনে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এই যে আপনার মেয়ের ছবি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মেয়ের সাথে কখন এই কাণ্ড হয়েছিল? আপনার আমার মেয়ে 15 এপ্রিল আমার মেয়ে চিপস কেনার জন্য আপনার দোকানে গেছিল, তখন আর মেয়েটারে পাওয়া যায় নাই। 17 এপ্রিল মানে 2 দিন পরে বস্তাবন্দি অবস্থায় বাড়ির পাশে মরদেহ পাওয়া গেছে। এই যে মরদেহ পাওয়া গেছে, আপনি কিভাবে নিশ্চিত করলেন যে সেই দর্শনের শিকার হয়েছে? তখন পিপিআই পুলিশ তারা ধরে নিছে, তারা ধরে নেওয়ার পরে আসামি 166 দ্বারা জবানবন্দি দিছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে যে আপনার ও নিজেই বাচ্চাটারে মারছে, নির্যাতন করছে, তা বাচ্চাটা নিজে যে মারছে তার নিজেই স্বীকারোক্তি দিছে। আপনার তা বলছে যেটা যে বাচ্চাটারে আপনার 15 তারিখ নিয়ে গিয়ে ওই বাচ্চাটার দর্শনের চেষ্টা করছে, তখন বাচ্চা বলছে যে আমি মার কাছে বইলে দিব। তখন বাচ্চাটারে আপনার তার গতরের গিঞ্জি খুললে মুহের ভিতরে ঢুকাইয়া তখন বাচ্চাটারে আপনার গলার মধ্যে সিফাদা দইরা প্রায় 20 মিনিট পর্যন্ত সিফাদা দইরা রাখছে। তখন বাচ্চাটারে এইভাবে মারছে, তার হাত ভাঙছে, পাও ভাঙছে, ভাঙ্গা তারে বস্তার ভিতরে রাখছে, রাখিয়া একটা ড্রাম আছে, ড্রামের ভিতরে রাখছে। 2 দিন পরে আপনার 17 তারিখ 2 দিন পরে বাসার পাশে তাই অর্ধগলীয় অবস্থায় বাচ্চারা এনে ফালায় রেখে গেছে। এই যে দেখেন, এখানে আজকে রামিসা হত্যাকাণ্ডের বিচার হয়েছে কেন জানেন? এই যে আমরা সবাই কথা বলেছি, সোশ্যাল মিডিয়া আসছে, এই জন্য আজকে রামিসা হত্যাকাণ্ডের 2 আসামির রায় হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ডের এই যে রায় হয়েছে এটি কার্যকর হতে কত সময় লাগে। এখানে একজন আইনজীবী রয়েছেন, ভাই আপনার সাথে একটু আমি জানতে চাই যে এই যে রামিসা হত্যাকাণ্ডের আজকে রায় হয়েছে, আরেকজন বাবা কিন্তু তার শিশুকে নিখোঁজ অবস্থায় পেয়েছেন এবং বলেছেন যে দর্শন করে তাকে মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে আপনি আসলে কিভাবে দেখছেন? বাকি জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট লুৎফর রহমান, জজ কোর্ট, ঢাকা। আজকে আমি দেখতে পাচ্ছি যে রামিসা হত্যাকাণ্ডের যে রায় ঘোষণা করা হলো 19 দিনের মাথায়, তো আমি আমার এখানে আসার পর নজর আসলো যে নিশাত জাহান 17 এপ্রিল 2026। তো রামিসার হত্যাকাণ্ডের যদি বিচার যদি 14 দিনের ভিতরে হয়, তাহলে এই যে নিশাত সেম কাজটাই করছে, তার সাথে প্রথমত ধর্ষণ করছে, তারপর হত্যা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে রামিসারটা ঢাকার ভিতরে এবং কি মিডিয়া গেছে এবং কি সকল আইনজীবীরা ডাক দিয়েছে যে রামিসা হত্যাকাণ্ডের আসামির পক্ষে কেউ দাঁড়াবে না,
আমাদের আবুল কালাম আজাদ স্যার ঢাকা বারের যে সাধারণ সম্পাদক, সে বলছে আসামির পক্ষে কেউ দাঁড়াবে না, কিন্তু এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাই না? ব্রাহ্মণবাড়িয়া যারা সভাপতি সাধারণ সম্পাদক আছে, আমার এই স্পিচ যদি শুনতে পান তাহলে আপনাদের বারের থেকেও করেন যে তার আসামির পক্ষে কেউ যেন ওকালতনামা না কিনে সেখানে কেউ যেন না দাঁড়ায়। রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করবে, রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করলে সেক্ষেত্রে বিচার পাওয়া অনেকটা নিশ্চিত হয়। তা আমি শুধু একটা কথা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই বিষয়টা নিয়ে, রামিসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমি বলেছিলাম যে দ্রুত কার্যকর করা হোক বিচারগুলো, কারণ ধর্ষণ একজন বাবা জানে। রামিসার ক্ষেত্রে আপনারা সক্ষমতাটা দেখিয়েছেন, তার মানে বাকিগুলোর ক্ষেত্রে কেন আপনার 7.5 মাস 8 মাস শুধু একটা রিপোর্ট আসতে লাগবে, চার্জশিট হতে লাগবে? এই সক্ষমতাটা বাকিদের ক্ষেত্রে কেন হবে না? আমরা তো বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তো কাজ করেছিলাম, তাই না? তাহলে এখন কেন শিশুদের মধ্যে বৈষম্য, মৃত শিশুগুলোর মধ্যে কেন বৈষম্য? রামিসারটা করে দেখালেন, বাকিদেরটা করতে পারবেন না তো। যদি করতে না পারেন তাহলে বৈষম্য সৃষ্টি করছেন, যদি করতে পারেন তাহলে সাধুবাদ পাবেন। একজন আসামিকে সরকারি কোষাগার থেকে আপনি খাবার দিচ্ছেন বছরের পর বছর, মৃত শিশুগুলো বেহেশতে চলে গেছে, এর মধ্যে তারা দেখছে যে তাদের আসামির রায় কার্যকর হয়নি। এই রায় কার্যকরে এত বিলম্ব কেন হবে? বাংলাদেশ এত দ্রুত সময়ের মধ্যে এই রায় আর কখনো দেখতে পাইনি। আজকের রায়ের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে কি বার্তা দিল? বার্তা দিল আমাদের সক্ষমতা আছে, আমরা ব্যবহার করি না। রামিসার মামলায় আপনি এত তাড়াতাড়ি কিছু একটা করে দেখালেন, রাইসা, মাইশা, খাদিজা আরো তো আছে, তাদের মামলাতে আপনি এই ধরনের বৈষম্য কেন করবেন যে ওদের ডিএনএ আসতে 7.5 মাস লাগবে? আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই মেসেজটা পেয়েছি। এখন বাকিরা কিভাবে মেসেজ পেয়েছে আমি জানি না, আমি তো প্রশংসায় ভাসিয়ে দিতে পারছি না সরকারকে। একটা যুগান্তকারী রায় কিন্তু আজকে আমরা পেলাম। সেই রায়ে যেই সাক্ষীদের কথা উঠে এসেছে অত্যন্ত সুস্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। ধর্ষণ এবং হত্যাকাণ্ড কিভাবে হয়েছে একেবারে সন্দেহাতীত ভাবে সেটি প্রমাণিত হয়। আজকে কিন্তু এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। আমরা এতটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বার্তা দিতে চেয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠার যে মূল লক্ষ্য, সেটি কিন্তু আজকের এই যুগান্তকারী রায়ের একটা মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো। সেই কথাটি বলতে চাই যে আজকের পর থেকে সমাজে বার্তা গেল, আইনজীবীরা, সমাজের যে সচেতন নাগরিক এবং প্রকৃতপক্ষে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, মস্তিষ্কবিহীন মানুষরূপী এই ধরনের হিংস্র যারা জানোয়ার, লোমহর্ষক ঘটনা যারা ঘটাতে চায়, তাদের জন্য একটি বিশাল বার্তা। আইনের শাসনের ঊর্ধ্বে কেউ নয়, আইন তার স্বগতিতে চলবে। দ্রুত গতিতে যে রায়, সেটির ধারাবাহিকতা যে শুরু হলো, এটি ইনশাল্লাহ আগামীতে একের পর এক বাস্তবায়িত হবে এবং নতুন বাংলাদেশের আজকে নতুন সরকারের এই অল্প কয়েক মাসের সময়ে যে একটা নজির স্থাপন করলো, এটি কিন্তু একটা বিশাল বার্তা। যেভাবে তারেক রহমান চলছেন, যেভাবে ওনাকে খুশি করার চেষ্টা করলো, উনি খুশি না হয়ে বরং মানুষ কি চায়, জনগণ কি চায়, মানুষের কি প্রত্যাশা, আইনের শাসন কোথায় দরকার, সেটি কিন্তু এই রায়ের মাধ্যমে আজকে প্রতিষ্ঠা লাভ করলো। এই আসামি এবং তার স্ত্রী বিগত 19 তারিখে যে ঘটনা ঘটিয়েছিল, এই ঘটনা ঘটার পর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাসায় যে আশ্বস্ত করেছিলেন এই নৃশংসতম ঘটনার যে দৃষ্টান্তমূলক শাস্তি উইথিন 1 মান্থের ভিতর করা হবে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সহায়তায় যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনাল অতি দ্রুত সময়ের ভিতর 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্তি আনতে তাদেরকে জেরা এবং রাষ্ট্রপক্ষের ডিফেন্স পক্ষের যে সুযোগ সুবিধা সেটা দেওয়া সত্ত্বেও সকল আইনের সকল বিষয় চুলচিরা বিচার বিশ্লেষণ এবং প্রতিপালিত করে যে আসামিদের বিরুদ্ধে নারী শিশু আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং 1 নম্বর আসামিকে 5 লক্ষ টাকা জরিমানা এবং 2 নম্বর আসামিকে 2 লক্ষ টাকা জরিমানা দায়ের করেছে। এই যে জরিমানা করেছে, এই জরিমানার বিষয়টিও বিজ্ঞ আদালত তার রায়ে সুস্পষ্টভাবে বলেছে যে নারী শিশু নির্যাতন দমন আইনের 16 ধারার বিধান অনুযায়ী এদের যে টাকা না যায়, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে, তাদেরকে সম্পত্তি ক্রোক করে তাদের সম্পত্তি বিক্রি করে সেই টাকা নিয়ে ভিকটিমের বাবা বা মা তাদেরকে দেওয়ার জন্য বলেছে। এই রায়ের ফলে আমি মনে করি বাংলাদেশের যে একটা নজির সৃষ্টি হয়েছে, এই নজিরের মাধ্যমে কোনো অপরাধী এই ধরনের নৃশংসতম অপরাধ করতে গেলে বারবার ভাববে। এটা বাংলাদেশে এবং সমাজের জন্য একটা অন্যতম দৃষ্টান্ত হিসাবে কাজ করবে বলে। রামেসা হত্যা মামলার রায় কিছুক্ষণ আগে কার্যকর করা হয়েছে। বর্তমান সরকার যেভাবে তিনি কথা দিয়েছিলেন দেশবাসীকে যে 1 মাসের মধ্যে রামেসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে, তার কথা অনুযায়ী সেই রায় ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাই। বর্তমান সাম্প্রতিক বাংলাদেশের আলোচিত একটি অন্যতম মামলা হলো রামেসা হত্যা মামলা। এই যে শিশুটিকে ধর্ষণের মাধ্যমে নরপশু হত্যা করেছে, এটি একটি হৃদয় বিতরক ঘটনা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। সেই দৃষ্টিকোণ থেকে সরকারের সাথে সাথে রামেসা এবং পরিবার সমগ্র বাংলাদেশের দেশবাসীকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশ সরকার, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনের প্রতি, আইনের শাসনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল। সেই দৃষ্টিকোণ থেকে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে যখন এই ঘটনাটি প্রকাশিত হয়েছে, সাথে সাথে সরকার তার নিজ উদ্যোগে শাসনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনেছে। শুধুমাত্র আইনের আওতায়
বাস্তবায়নেই সমাপ্তি করেন নাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় ঘোষণা করার জন্য সরকার দেশ ও জাতির প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং অঙ্গীকারবদ্ধ ছিলেন। বর্তমান সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে সকলেই এই মামলাটির প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। দর্শক মণ্ডলী, মোটামুটি অনেক খারাপ খবরের মাঝে আপনাদেরকে আজকে অন্তত একটা ভালো খবর দিতে পারবো। চাঞ্চল্যকর সেই রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজকে রায় হয়েছে। এই রায়ে আর যাই হোক অন্তত একটু সন্তুষ্টি এসেছে আজকে এই মহানগর কোর্টে। আমরা এসেছি, আমরা শুনেছি যে অলরেডি সেই কুখ্যাত সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি তার স্ত্রী স্বপ্না, যে এই অপকর্মে সহযোগিতা করেছিল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে আরেকটা ভালো খবর জানিয়ে রাখি যে এই দুইজনকে শুধুমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, পাশাপাশি আরও কিছু করা হয়েছে। আমি একটু আইনজীবীর মুখ থেকে শুনি, বলেন নাসিম ভাই। আসামি সোহেল রানাকে প্রধান আসামি হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯-২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই টাকাটা ডিসি সাহেবের মাধ্যমে, ডিসি কালেক্টরের মাধ্যমে এই টাকাটা ফাঁসি হওয়ার আগে রামিসার যে উত্তরাধিকার থাকবে এবং বা তার পরিবারকে এই টাকাটা পরিশোধ করার জন্য বলা হয়েছে। এবং পাশাপাশি স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯-২ ধারা ও ৩০ ধারা অপরাধে সহায়তার জন্য স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তার মানে আপনারা দেখুন যে শুধু মৃত্যুদণ্ড হয়নি, এই মৃত্যুদণ্ডে ফাঁসি কাস্টে ঝোলার আগে তাদেরকে জরিমানাও দিতে হবে। সোহেল রানাকে মৃত্যুদণ্ডে ঝোলার আগে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে, আর তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড হওয়ার আগে ২ লক্ষ টাকা জরিমানা দিয়ে তারপর এই পৃথিবী ত্যাগ করতে হবে। আমি মনে করি যে এটি একটি ভালো রায় হয়েছে এবং আমরা দ্রুত এই রায় কার্যকর হবে এমনটা আশা করছি। আচ্ছা, এই রায় কবে কার্যকর হবে এমন কোনো কিছু আছে? আইনগতভাবে এই রামিসার বিষয়ে আদালত বলে দিয়েছে যে 7 দিনের মধ্যে আপিল করার একটা সময় থাকে। সেক্ষেত্রে হাইকোর্টের যে প্রসিডিউর অনুযায়ী 7 দিনের মধ্যে আসামি পক্ষ থেকে আসামি পক্ষের যে রায়, ফাঁসির যে রায় হয়েছে, এটা ডেথ রেফারেন্স হাইকোর্টের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে আসামি পক্ষর এই অনুমতি নেওয়ার সাপেক্ষে এবং হাইকোর্টে আসামি পক্ষের আপিল করা, প্লাস আপিলের পরে সেটা আবার রিভিউ করা এবং পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা সুযোগ আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় আছে। আচ্ছা নাসিম ভাই, সব মিলিয়ে কতদিন লাগতে পারে এই ফাঁসি কার্যকরে? আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যদি আমার আল্লাহ আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া, লানত দিয়া ধ্বংস করে দাও। আমাদের 7 সিস্টার, আমাদের চিকেন নেকের দিকে যদি বাংলাদেশি জিহাদি মৌলবাদীরা নজর দেয়, 7 সিস্টারের 1 ইঞ্চি জমি দখল করার আগে আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো, বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শুধুমাত্র সরকারি দলের এমপিদের প্রধানমন্ত্রী নন। কোন কোন বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমরা সেই বরাদ্দে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি দলের বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে, এই জনগণ কি ভুল করেছে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভুল করেছে? এটা আমার দৃষ্টি আকর্ষণ। এমনকি এই সংরক্ষিত মহিলা আসন যারা নতুন হয়েছে তাদেরও সরকারি দল পেয়েছে, কিন্তু বেসরকারি মহিলা সদস্যরা পায়নি। গতকাল ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে। একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল সেই সময়ও, ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও
বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলো বিভিন্ন হাউজে, এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড অ্যান্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক, আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ। রামিজ স্যার, যে বিচারটা হলো বাংলাদেশের ইতিহাসে বোধহয় এত শর্ট টাইমের মধ্যে এই বিচার হয়নি যখন হুঙ্কার দেওয়া হলো। আপনি দেখেন ইসলাম ব্যাংক দখল করা নিয়ে সবাই মাঠে নেমে কি বলা হয়েছে, এগুলো আপনারা করতে পারবেন না, যদি করেন আপনাদেরকে কি করা হবে, ক্ষমতা থেকে কিন্তু নামায় দেওয়া হবে। আপনারা কি এই সরকারকে ঠেকাতে চান নাকি নামানোর জন্য প্রস্তুত না, হচ্ছেন? নামান না, এদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সরকার ফেলে দিয়ে, যেটা আমার ভাইয়েরা বা চাচ্ছে যে জামাত ইসলাম আজকে রাস্তায় নেমে বিএনপিকে ফেলে দেখ কি লাভ, কাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবো না। যতক্ষণ পর্যন্ত দেশটার জন্য সাংঘাতিক, আর তারেক রহমান তো দেশের হারমের কিছু নেয়নি। আপনি একটা জিনিস দেন, বর্ডারে আজকে বর্ডারে যেভাবে প্রতিবাদ করতেছে আমার বিডিআর, গত 18 বছরে তো এটা দেখিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কথা বলতে হয়তো অনেক সাহসী লাগে যে পররাষ্ট্রমন্ত্রী একটা আমেরিকার দালাল, ইউএন এর সে যেই পদে থাকুক না কেন সে একটা আমেরিকার দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্থান আসলে কিভাবে, বা এই যে নোবেল প্রাইজ দেওয়ার পেছনে যেমন আমরা দেখতে পাই যে মাদুরোর যে দেশ ভেনিজুয়েলা, মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরে সেখানকার যে নোবেল বিজয়ী নারী, তার ব্যাপারটা আলোচনায় আসে। একই রকমভাবে বাংলাদেশে ইউনূস যেভাবে কৃত্রিমভাবে একরকম আলোচনায় আসে, জনগণের অভ্যুত্থান পরবর্তীতে এই আমেরিকাপন্থী বিভিন্ন এনজিও কর্মী সহ এই আমেরিকার দালালদের হাতে চলে যায়। একই রকমভাবে আমরা এখন দেখতে পাই যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি সম্পাদিত করেছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তখন সে উপদেষ্টা ছিল ইন্টারিম আমলে নির্বাচনের 3 দিন আগে, সেটার জন্য আসলে তাকে পুরস্কার স্বরূপ পরবর্তী যে নতুন সরকার আসলো বিএনপি সরকারের সময়ও সেই দালালির পুরস্কার হিসেবে তাকে এই নতুন সরকারের আমলেও পররাষ্ট্রমন্ত্রী করা হলো। আরও পুরস্কার স্বরূপ আমরা দেখলাম তাকে এখন জাতিসংঘের একটা উচ্চ পদে তাকে আসীন করা হয়েছে। সেই জায়গা থেকে আসলে ব্যাপারটা খুবই স্পষ্ট যে আমেরিকার দালালি বা পশ্চিমের এই যে সাম্রাজ্যবাদী শক্তি, সেই সাম্রাজ্যবাদী শক্তির দালালি করেই আসলে এই ধরনের নোবেল লরিয়েট হওয়া যায়, কিংবা এই জাতিসংঘের উচ্চ পদে সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপির নেতাকর্মীরা মারতেছে, আবার কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারতেছে। আপনি যদি 5 আগস্টের পর থেকে খেয়াল করেন তাহলে দেখবেন এই পর্যন্ত দেশের ভিতরে যা যা ঘটে গেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি দ্বারা সংগঠিত। অন্যদিকে জামাত চুপচাপ তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাইতেছে। তবু এই দুইটা দল শুধুমাত্র যে কোনো কিছু হইলেই জামাতকে দোষারোপ করে, কিন্তু কেন? ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে এবং আন্দোলন করে তাহলে এই সরকারের পতন নিশ্চিত।
সারা বাংলাদেশের একটিমাত্র ব্যাংক, যেই ব্যাংকটি এই দেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, সেই ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যখন সুদ ব্যবস্থা থেকে মুক্ত হতে একটি সুন্দরতম পদ্ধতির পথে এগোতে চেয়েছে, তখন বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংকিং খাত সূচনা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ। যারা সূচনালগ্ন থেকে কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু এই ব্যাংকটিকে দলীয় আখ্যা দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই ধরনের তকমা লাগিয়ে বিভিন্ন সময়ে ব্যাংকটির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, যা সম্পূর্ণই অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। 3 কোটি গ্রাহকের এত বড় একটি বিশাল পরিবারের ব্যাংকটিকে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে একেবারে নির্যাস করে খেয়ে ফেলে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম উৎসবের নামে শত শত কোটি টাকা এখান থেকে লোপাট করা হয়েছে। তখন এসালমের নামে এসালম নিজেই প্রায় ৭৫,০০০ কোটি টাকার উপরে এখান থেকে লোপাট করেছে। হুন্ডির মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে। এমন এমন কোম্পানি সাজিয়েছে যেই কোম্পানির কোনো ঘর নাই, বাড়ি নাই, কাগজ নাই, পত্র নাই। এই সব কিছু ছাড়াই এরকম করে ৭৫,০০০ কোটি টাকা লোপাট করেছে এসালম। শুধু তাই নয়, এসালম তার নিজের সন্তানকে, মনে হয় যেন দুধ খাওয়া সন্তান, সেই সন্তানকে বসিয়ে, চেয়ারম্যান বসিয়ে এই ব্যাংকটার সম্পূর্ণ দখলদারিত্ব নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা জানেন এই ব্যাংকটি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে শাখা রয়েছে, উপশাখা 271টি, এবং সারা বাংলাদেশে তাদের প্রায় 20,000-এর অধিক কর্মকর্তা, চাকরিজীবী হিসেবে এখান থেকে তারা বিভিন্ন সহযোগিতা নিচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর একটি ব্যাংককে নতুন করে আবার নাই করে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছেন বর্তমান সরকার। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে উনি যখন শিলং থেকে বাংলাদেশে আসলেন, তখন ঢাকা এয়ারপোর্টে এই এসালমের গাড়িতে করেই কিন্তু তাকে বাড়িতে গিয়ে যেতে হয়েছিল, এবং সেই গাড়িতে যখন তিনি এসেছেন তখন সে নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। সেখান থেকেই আমরা স্পষ্ট হতে পারি যে আমাদের এই শিলংয়ের সাথে, আমাদের জনাব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে এসালমের সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক, ভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ডের সম্পর্ক রয়েছে। আর না হলে আজকের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে নতুন করে ইসলামী ব্যাংকে দখলদারিত্ব চেষ্টা চালানো, এটা কারো পক্ষে সম্ভব না, কোনো সঠিক মানুষের পক্ষে এটা সঠিক কাজ নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ কি শুধুমাত্র এখন আক্রান্ত হয়েছে? এই আওয়ামী লীগের আমলে যে আক্রান্তটা হয়েছে, সেই আক্রান্তটা আবার নতুন করে যখন বিএনপির আমলে হচ্ছে, তখন আমাকে মিলাতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। যদি একই চরিত্র আওয়ামী লীগ করে ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেয়ে থাকেন, যেমন মাঝে মাঝে দেখতাম ব্যাংকের নাম দিয়ে দেওয়া হতো জঙ্গিবাদের আখড়া, জঙ্গিবাদের মদতদাতা, অথচ এই ইসলামী ব্যাংককে ব্যবহার করেই আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছেন, তারা কিন্তু এই ব্যাংকটা থেকেই খেয়েছেন। বাংলাদেশে একটা প্রচলিত ধারা আছে, প্রেম করতে আপনার মডার্ন কিছু মানুষ লাগে, আর বিবাহের জন্য ছাত্র শিবিরের ছেলেদেরকে পছন্দ করা হয়। এর কারণ হচ্ছে ছাত্র শিবির যে একজন আদর্শিক মানুষ, তারা যে সত্যিকার অর্থে তার স্ত্রীর প্রতি অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, সঠিক দায় দায়িত্ব পালন করতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই জানে। আর যে কারণে মেয়ের বিয়ের ক্ষেত্রে পছন্দ করে ছাত্র শিবিরের ছেলেরা কোথায় আছে এরকম। বাংলাদেশেও একই ধারায় খাওয়া দাওয়ার যে কোনো প্রয়োজন হইলে তখন নিজেরা কোনো প্রতিষ্ঠান গড়তে পারে না, করতে পারে না, যেহেতু চাঁদাবাজি করেই যাদের জীবন চলে, তাদের আর অন্য কোনো জায়গা থেকে আয় ইনকাম করার সোর্স বা জ্ঞান বুদ্ধি নাই। সে কারণে তারা জামাত ইসলাম কি গঠন করে সেটা দিয়ে কিছু খাওয়ার চেষ্টা করে। যেমন আমরা দেখেছি বিগত সরকার আমলে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, সেটাকে আওয়ামী লীগের একজন এমপি মহোদয় সেটাকে দখল দিলেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্কুলের মাঠ দখল দিলেন। বিভিন্ন কোচিং সেন্টারগুলো পর্যন্ত, যেগুলো ছাত্র শিবিরের পরিচালনায় পরিচালিত, সেগুলোকে পর্যন্ত তারা দখল দিলেন। এই যে দখল বাণিজ্য যারা চিন্তা করে, যারা নিজেরা মননশীল নয়, জ্ঞানী নয়,
জ্ঞান বিজ্ঞান চর্চা পছন্দ করে না, যারা নিজেরা কোনো কিছু গড়তে জানে না, তারা আসলে এই দখলদারিত্ব পছন্দ করে। তারই অংশ হিসেবে আবার নতুন করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে দখল দেওয়ার পায় তারা শুরু করেছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসরকেই নতুন করে চেয়ারম্যান হিসাবে বসিয়ে দেওয়া হয়েছে। আমি একদম স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। শেখ হাসিনা যখন মনে করেছেন যে আওয়ামী লীগের জন্য প্রধান কাটা হচ্ছে জামাত শিবির, তিনি তাই জামাত শিবিরের উপরে সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ করেছেন। তাদেরকে গ্রেপ্তার, হামলা মামলার পরেও তাদের দলটা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন সন্ত্রাসী হিসাবে। তার 4 দিনের মাথায় কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে শেখ হাসিনাকে, নিজে স্বয়ং পালিয়ে গিয়ে দুপুরবেলার ভাতও খেতে পারেননি। আজকে যদি একই অবস্থা বিএনপি এই ইসলামী ব্যাংককে নিয়ে করা শুরু করে, আমি মনে করি বিএনপির যে 3 কোটি পরিবার যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত, তারা যদি একটা ধাক্কা দেয়, শুধু ডান হাতের আঙ্গুল উঁচু করে তাকায়, তাহলে কিন্তু এই সরকারের পতন নিশ্চিত হয়ে যায়। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেছেন, ওই 3 বারের সময় কিন্তু ইসলামী ব্যাংক ছিল। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে কিন্তু বর্তমান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর, তিনি একজন মন্ত্রী ছিলেন, বাংলাদেশের 2-3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়ে তারা কিন্তু ইসলামী ব্যাংকের শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিএনপির সাথে জামাতের সাথে ইসলামী ব্যাংককে নিয়ে দ্বন্দ্ব হবে কেন? এসালম কি আপনার কাছে খুবই প্রিয়, নাকি আপনি জিজ্ঞেস করবেন যে ফ্যাসিবাদের সময়ে যারা সবচেয়ে নির্যাতিত দল, সেই দল জামাত ইসলাম আপনার কাছে প্রিয়? যদি বিএনপির কলবের ভিতরে নিজে জিজ্ঞেস করার পরে উত্তরে এসে যায় যে এসালম তার কাছে প্রিয়, তাহলে বুঝতে হবে বিএনপি ঠিক আওয়ামী লীগের ধারায় চলে গিয়েছে, তার আর ভিন্ন কোনো ধারায় যাওয়ার কোনো রাজনীতি করার কোনো সুযোগই নেই। কারণ যেই এসালম আওয়ামী লীগের দোসরগিরি করেছে, সে আপনার প্রিয় হতে পারে জামাতকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে আপনি অলরেডি আওয়ামী লীগ, আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আর যদি আপনার কাছে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন যে এই যে জুলাই বিপ্লবটা করে দিল জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুন্দর বিপ্লব সাধন হওয়ার কারণে আজকের একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে আজকের বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় তারা কেটে ছিটে বা ইঞ্জিনিয়ারিং করে চলে গিয়েছে, যান না, কিন্তু গিয়েছেন তো জামাত শিবিরের আন্দোলন সংগ্রামের কারণেই তো, তাই তো? তো তাদের এই কারণটাকে যদি অন্তত আপনারা রিয়েলাইজ করে মনে করতেন যে যাক, অন্তত তাদের উছিলায় আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি, এরকম ব্যাংক, বিমা, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, স্কুল, কলেজ জামাত শিবির যেগুলো প্রতিষ্ঠিত করেছে বা তাদের নামগন্ধও যেখানে পাওয়া যায়, আমরা অন্তত সেইগুলোকে দখলদারিত্ব করব না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী আপনি যে কোনো কিছু করেন, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠান নিজে গড়তে না পেরে সেটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত, এটা মনে করি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কমিটমেন্ট দিচ্ছেন, আমি তার বক্তব্যে মাঝে মাঝে বুঝি যে ইউনিটি কনসেপ্ট নিয়ে তিনি আগাচ্ছেন, এবং আমার পিএইচডিও ইউনিটি কনসেপ্টের উপরে। সো সেই ইউনিটি কনসেপ্ট যদি ধরে রাখতে হয়, তাহলে জামাতকে দূরে রেখে নয়, একটা ব্যাংককে প্রতিপক্ষ বানানো নয়, একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়ে নয়, একটা হসপিটালকে নিষিদ্ধ করে দিয়ে নয়, বরং দলীয়র বাহিরে, এই যে আজকে ধরেন আমি কথা বলছি, দলের বাহিরে কথা বলছি, এখানে দলের বিষয় না, আমিও একজন ইসলামিক ব্যাংকের গ্রাহক, তো আমি গ্রাহক হিসেবে আমি কথা বলবো। যদিও এই ইসলামী ব্যাংক আমাকে অনেক কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে তা নয়, এমনকি আমার হয়তো অনেকে চেনেও না, যখন আমি ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলেছি সেই আওয়ামী লীগের সময়, ইসলামী ব্যাংক থেকে আমি 1 কাপ চাও খাইনি, কিন্তু ইসলামী ব্যাংক আমার একটা ব্যাংক, আমি মনে করি আমার জায়গা থেকেও প্রতিবাদ করা উচিত। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ইসলামী ব্যাংক রক্ষার জন্য যা যা করণীয় তা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।